ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, দিস ইজ শাহালাম। আজকে আমি যেটা শিখবো সেটা হচ্ছে যে কি আইনীকরণ শক্তি। তো এটা একটা পিরিয়ডিক টেবিলের একটা মোস্ট ক্যারেক্টারিস্টিক প্রপার্টিস। সো এই আইনীকরণ শক্তি কীভাবে বের করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে কি আইনীকরণ শক্তি। আপনাদেরকে এটা জানতে হবে যে আইনীকরণ মানে কি, আয়ন মানে কি চার্জে পরিণত করা। আইনীকরণ শক্তি মানে কি কোনো মৌলকে চার্জে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে সেটা হচ্ছে তার কি আইনীকরণ শক্তি। তো আইনীকরণ শক্তি জানতে গেলে আমাদের পিরিয়ডিক টেবিলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আকার। তো এটা যদি পিরিয়ডিক টেবিল হয়ে থাকে, আমরা সবাই জানি 7টা পর্যায় আছে এবং এরকম করে 18টা গ্রুপ আছে, 18টা। সো এটা হচ্ছে কি ডান, এটা হচ্ছে কি বাম। এটা হচ্ছে যে 1 নম্বর গ্রুপ হয়ে থাকে 1 এর এ, এদিকে হচ্ছে কি 18 নম্বর গ্রুপ। এটা যদি 1 নম্বর পর্যায় হয়ে থাকে, এদিকে কি 7 নম্বর পর্যায়। এরকম হচ্ছে যে কি 18টা গ্রুপ এবং 7টা পর্যায় আছে। আমরা সবাই জানি পিরিয়ডিক টেবিলে যখন ডান থেকে বামে যাই তখন ইলেকট্রন সংখ্যা বাড়ে, কিন্তু দেখেন এই পর্যায়টা বাড়তেছে না। তার মানে কি এটা যদি দ্বিতীয় পর্যায় হয়ে থাকে, মানে কি কক্ষপথ 2টা। তো এগুলোতে কি হচ্ছে, যত এদিকে যাচ্ছি তত কি আছে, এখানে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে এখানে কটা আছে 2টা, যদি এখানে তাহলে কটা থাকবে 3টা। তার মানে কি যত ডান থেকে বামে যাব তত ইলেকট্রন বাড়তেছে, কিন্তু কক্ষপথগুলো বাড়তেছে না। কক্ষপথ না বাড়া মানে কি 3টা হচ্ছে না, এটা হচ্ছে না। সো ইলেকট্রন বাড়তেছে কিন্তু কক্ষপথ বাড়তেছে না। তো এই কক্ষপথ না বাড়ার কারণে তাহলে কি হয় দেখেন তো, ইলেকট্রনটা কি চার্জ নেগেটিভ, আর এটা কি চার্জ নিউক্লিয়াসটা পজিটিভ। দেখো তো অ্যাট্রাকশন বাড়তেছে, তার মানে কি এখানে 3টা অ্যাট্রাকশন, এখানে 2টা, এখানে 1টা। তার মানে কি এখানে 1টা রশ্মি, এখানে 2টা রশ্মি, এখানে 3টা রশ্মি। তো কোনটা শক্তি বেশি? এটা শক্তি বেশি না, এটা শক্তি বেশি না, এটা শক্তি বেশি। যদি এখানে 3টা আছে, সো 3টে টানতেছে, তার মানে আকার ছোট। এটা 2টা টানতেছে, আকার একটু বড়। এটা 1টা টানতেছে, আকার আরো বড়। তার মানে কি আমরা যতই ডান থেকে বামে যাব আকার কি হয়, কমে, আকার কমে। যদি আমি উপর থেকে নিচে আসি তখন আবার কি হয় দেখেন, আগে ছিল 2টা, নিচে আসে কটা 3টা, তারপরটা কটা আসবে এরকম করে 4টা। তার মানে কি উপর থেকে নিচে আসলে কক্ষপথ বাড়তেছে, তার মানে কি আকারও বাড়তেছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা সেম। কারণ কি এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। সো উপর থেকে যখন নিচে আসবে তখন আমাদের কি হয়, আকার বাড়ে। আবারও বলতেছি, ডান থেকে বামে গেলে কি হয়, আকার কমে। তার মানে কি ব্যাসার্ধ কমে, আকার যেহেতু কমতেছে সো ব্যাসার্ধটা কমবে। উপর থেকে নিচে আসলে কি হবে, আকার বাড়ে, তার মানে কি ব্যাসার্ধ বাড়ে। এই হচ্ছে নর্মাল নিয়ম। তো আইনীকরণ শক্তি বের করার ক্ষেত্রে এইটা কেন লাগবে, কারণ কি আমরা একটা ইলেকট্রন এখান থেকে নেব, দেখুন তো এটা শক্তি বেশি না, এটা শক্তি বেশি, এটা শক্তি বেশি। তার মানে কি আমরা যখন এই দিক থেকে ডান থেকে বামে যাবো আকার যেহেতু কমতেছে, তার মানে কি শক্তি বেশি। তো শক্তি বেশি থেকে যদি আমরা একটা ইলেকট্রন নিতে চাই, তার মানে কি শক্তির আমাদের বেশি দরকার। সো ডান থেকে বামে গেলে আইনীকরণ শক্তি কি হয়, বাড়ে। ঠিক অনুরূপভাবে উপর থেকে নিচে গেলে আমাদের কি হয়, আকার বাড়ে, কিন্তু শক্তি সেম। আকার বাড়ার কারণে কি হচ্ছে দেখুন, নিউক্লিয়াস থেকে এটা শক্তিটা কম, কারণ কি বাড়তেছে, শক্তি কম। তার মানে কি আমরা সহজে ইলেকট্রনটা নিতে পারবো। সো উপর থেকে নিচে গেলে কি হয়, আইনীকরণ শক্তি কমে। আবার বলতেছি, বাম থেকে ডানে গেলে আইনীকরণ শক্তি কি হয়, বাড়ে। উপর থেকে নিচে গেলে আইনীকরণ শক্তি কমে। এখন কথা হলো, আমাদের একটা মৌল আছে, কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আছে। ধরছি আমি এখানে কি আছে, নাইট্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে। তো অক্সিজেন 8টা ইলেকট্রন আছে, নাইট্রোজেন আছে করে 7টা। কিন্তু এদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম নিয়ম দেখা যায়। অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের আইনীকরণ শক্তি বেশি কেন? এটা একটা নরমাল প্রশ্ন। তো দেখবো কেন বেশি, যে ব্যতিক্রমগুলো আছে সেটা আমরা দেখবো কেন। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখে থেকে নাইট্রোজেন 8 ইলেকট্রন বিন্যাস আছে 1s2 2s2 2p3। কিন্তু যদি আমরা অক্সিজেন ইলেকট্রন বিন্যাস দেখে থাকি তাহলে দেখবো অক্সিজেনের 8 নাইট্রোজেনের 7। অক্সিজেনের 8 যদি দেখি তাহলে 1s2 2s2 2p4। তা আমরা জানি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে p তে 3টা অরবিটাল থাকে। তো 3টা অরবিটাল যদি এরকম থেকে থাকে 1 2 3, এখানে p তেও আছে 1 2 3। দেখেন এখানে p তে কয়টা ইলেকট্রন আছে, 4টা। 1টা 2টা 3টা 4টা। এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা। এখন কথা হলো কোনটা বেশি শক্তিশালী। যদিও আমরা জানি এর আকার বড় এর চেয়ে, সো এটার আইনীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু তা না, এর আইনীকরণ শক্তিটা বেশি। কারণ কি এখানে দেখেন p অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, 3টা। এখানে p তে আছে কয়টা, 6টা। তো আমরা হুন্ডের নিয়ম অনুসারে জানি
কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ, তার মানে কি একটা করে থাকে অথবা দুইটা করে থাকে, তাহলে সেটা হচ্ছে কি বেশি শক্তিশালী। যেমন মনে করুন এর ক্ষেত্রে একটা দুইটা তিনটা, এক দুই, এটা হচ্ছে এর শক্তিশালী বেশি, এটা হচ্ছে এর শক্তিশালী বেশি। কারণ কি বলা আছে হুন্ডি নিয়ম অনুসারে অর্ধপূর্ণ কিংবা পূর্ণ। মনে করুন আপনার বাবার 3 সন্তান এবং আপনাদের জমি আছে 9 জন, মানে 9 কাঠা জমি। এখন যদি এক ভাই 2 কাঠা নেয় আর এক ভাই 4 কাঠা নিয়ে আপনি 3 কাঠা নেন, তাহলে কি হবে আপনাদের মধ্যে কি দ্বন্দ্ব সৃষ্টি হবে। সো আপনারা একাবদ্ধ হয়ে থাকতে পারবেন না। ঠিক সেমনি ভাবে এখানে ইলেকট্রনটা দেখেন, এখানে তিন জায়গায় আছে, এখানের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিংবা ইলেকট্রনের মধ্যে রিপালশন কোনো কিছু নাই। কিন্তু যদি আমি এখানে আসি দেখেন ইলেকট্রনের মধ্যে রিপালশন, এই ইলেকট্রনটা তো আমি এখানে রাখতে পারি তাই না, আবার এখানে আর এই ইলেকট্রনটা এখানে রাখতে পারি, তার মানে কি এদের মধ্যে একটা ঝামেলা আছে। সো এই ইলেকট্রনটাকে আমার নিতে খুবই সহজ, যেহেতু ঝামেলাযুক্ত ইলেকট্রন, সো এই ইলেকট্রনটাকে নিতে হবে কি খুবই সহজ হবে। সো এদের আণবিক শক্তিটা কম। আবার বলতেছি অর্ধপূর্ণ কিংবা পূর্ণ, যদি এখানে 6 হইতো তাহলে শক্তি বেশি হইতো। অর্ধপূর্ণ কিংবা পূর্ণ অরবিটালগুলোর শক্তি কি হয় অন্যান্য অরবিটালের চেয়ে বেশি হয়ে থাকে। তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়েও বেশি, যদিও অক্সিজেনের আকার ছোট। এই হচ্ছে নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।